19 বছর বয়সী ইয়ান বাখার্ড ভয়াবহ এক দুর্ঘটনায় হারিয়েছিলেন তার স্বাভাবিক জীবন। প্যারালাইসিসে আক্রান্ত ইয়ান তার হাত এবং পা নাড়াতে পারত না, কিন্তু সেই মানুষটি এখন ক্রেডিট কার্ড সোয়াইপ করার থেকে শুরু করে ভিডিও গেম খেলছেন, এমনকি বোতল তুলে তার ভেতরে জল ঢালছেন। কিংবা একজন প্যারালাইসিসে আক্রান্ত ব্যক্তি যে কথা বলতে পারতো না, সে প্রায় 2 বছর ধরে 1.83 লক্ষেরও বেশি সেন্টেন্স কমিউনিকেট করেছেন। অবাক হচ্ছেন, ভাবছেন কিভাবে সম্ভব? রোজকার ভূ রাজনীতি, যুদ্ধ পরিস্থিতি কিংবা প্রাকৃতিক বিপর্যয়, এ সব কিছুর সঙ্গে সঙ্গে এই মুহূর্তে কিন্তু দুর্বার গতিতে ছুটছে বিজ্ঞান এবং প্রযুক্তি। বিজ্ঞানের এক অদ্ভুত অগ্রগতির গল্পই আজ আপনাদেরকে বলব। জানেন কি? একটি চিপ যা একেবারে বদলে দিতে পারে আপনাকে, চালনা করতে পারে আপনার মস্তিষ্ককে। ঠিকই শুনছেন, একটি চিপ যা সচল করে তুলতে পারে প্যারালাইসিসে আক্রান্ত ব্যক্তিকে। স্বাভাবিকভাবে তাই প্রশ্ন উঠছে, মানুষের মস্তিষ্কে কি সত্যি কোনো চিপ লাগানো সম্ভব? মস্তিষ্কে চিপ লাগানোর ফলে কোনো মানুষের কার্যক্ষমতা কি বৃদ্ধি পায়? ব্রেইন কম্পিউটার ইন্টারফেস বা বিসিআই কি, কিভাবে কাজ করছে এই প্রযুক্তি? বিসিআই এর খরচ কত? সাধারণ মানুষ কি বিজ্ঞানের এই অগ্রগতির সুফল পেতে পারবেন? আর সবচেয়ে বড় প্রশ্নটি হলো, যদি মস্তিষ্কের সিগন্যাল থেকে কথা বের করে আনা যায়, তাহলে কি একদিন মানুষের মেমোরিও কম্পিউটারে সংরক্ষণ করা যাবে? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। বিশ্বখ্যাত ব্রিটিশ তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং এর নাম আপনারা প্রত্যেকেই শুনেছেন। মোটর নিউরন ডিজিজে আক্রান্ত হওয়ার কারণে জীবনের দীর্ঘ সময় তাকে হুইল চেয়ারে কাটাতে হয়েছিল। কথা বলার জন্য কম্পিউটার সংশ্লেষক ব্যবহার করতেন তিনি। নিজের গালের পেশির সূক্ষ্ম নড়াচড়া ব্যবহার করে একটি ইনফ্রারেড সুইচের মাধ্যমে কম্পিউটারের স্ক্রিন নিয়ন্ত্রণ করতেন স্টিফেন। বিজ্ঞানের এই অগ্রগতি কিন্তু মানুষ আর যন্ত্রের মধ্যে অদ্ভুত মেলবন্ধন তৈরি করে দিয়েছিল। আর আজ 2026-এ দাঁড়িয়ে বিজ্ঞানীরা ইতিমধ্যেই মানুষের ব্রেন সিগন্যাল থেকে ইন্টেন্ডেড স্পিচ এবং মুভমেন্ট ডিকোড করতে পারছেন। 2026 সালের একটি নেচার মেডিসিন গবেষণায় একজন প্যারালাইসিসে আক্রান্ত ব্যক্তি প্রায় 2 বছর ধরে একটি ইন্ট্রাকর্টিক্যাল ব্রেন কম্পিউটার ইন্টারফেস ব্যবহার করে নিজের কম্পিউটার চালিয়েছেন, মেসেজ পাঠিয়েছেন, ইন্টারনেট ব্রাউজ করেছেন এবং 1.83 লক্ষেরও বেশি সেন্টেন্স কমিউনিকেট করেছেন। আপনাদের জানাই, এই ঘটনা কিন্তু প্রথম নয়। সালটা 2010। 19 বছর বয়সী ইয়ান বাখার্ড কলেজের প্রথম বর্ষ শেষ হওয়ার আনন্দে সমুদ্র সৈকতে ছুটি কাটাচ্ছিলেন। সেখানে সাগরের ঢেউয়ের উপর ঝাঁপ দেওয়ার সময় তিনি জলের নিচে লুকিয়ে থাকা বালির চরে একেবারে আছড়ে পড়েন। আর এই দুর্ঘটনা তাকে একেবারে পঙ্গু করে দিয়েছিল, কারণ তার ঘাড়ের C5 কশেরুকা বা ভার্টিব্রা ভেঙে গিয়েছিল, যার ফলে তার হাত এবং পা পুরোপুরি অকেজো হয়ে গিয়েছিল। এক নিমিষেই তার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। কিন্তু ঠিক 6 বছর পর 2016 সালে বিজ্ঞান আর প্রযুক্তির অগ্রগতি পক্ষাঘাতগ্রস্ত এই ইয়ানকে ক্রেডিট কার্ড সোয়াইপ করা থেকে শুরু করে ভিডিও গেম খেলা, এমনকি বোতল তুলে তার ভেতরের জল ঢালা বা কানে ফোন ধরার মতন কাজগুলো করার সক্ষমতা দিয়েছিল। 24 বছর বয়সী ইয়ান একটি বিশেষ ইমপ্লান্টের মাধ্যমে তার হাতের ওপর কিছুটা নিয়ন্ত্রণ ফিরে পায়। এই যন্ত্রটি তার মস্তিষ্ক থেকে সরাসরি কবজি এবং আঙুল পরিচালনাকারী পেশিগুলোতে সংকেত পাঠায়। ইয়ান বাখার্ড প্রথম ব্যক্তি যিনি এই প্রযুক্তির সুফল পেয়েছেন। ইয়ানের এই ঘটনায় অনুপ্রাণিত হয়ে 2022 সালে তৈরি হয়েছিল হিন্দি সিনেমা অ্যাটাক পার্ট 1, যেখানে সরাসরি ওই মানুষের মস্তিষ্কে চিপ লাগানোর বিষয়টি দেখানো হয়েছে। প্রশ্ন হচ্ছে, সত্যিই কি মানুষের মস্তিষ্কে চিপ লাগানো সম্ভব? চিপ লাগানোর ফলে কোনো মানুষের কার্যকারিতা কি বৃদ্ধি পায়? সবচেয়ে বড় প্রশ্ন হলো, যদি মস্তিষ্কের সিগন্যাল থেকে কথা বের করে আনা যায়, তাহলে কি একদিন মানুষের মেমোরিও ওই কম্পিউটারে সংরক্ষণ করা যাবে? অর্থাৎ আপনার শৈশবের দিনগুলো, প্রথমে স্কুলে যাওয়া, প্রথম প্রেম, এসব কি একদিন ডিজিটাল ডাটা হয়ে যেতে পারে?
মস্তিষ্ক কি এবার কম্পিউটারের নতুন অপারেটিং সিস্টেম হতে চলেছে? আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে মানুষের মস্তিষ্কে চিপ বা ডিভাইস বসানো সম্পূর্ণরূপে সম্ভব। এই প্রযুক্তিকে ব্রেইন কম্পিউটার ইন্টারফেস বা বিসিআই বা নিউরাল ইমপ্লান্ট বলা হচ্ছে। এটি মস্তিষ্কের বৈদ্যুতিক সংকেত পড়ে এবং তা ওই কম্পিউটারের ভাষায় বদলে দেয়। বিষয়টি বুঝতে গেলে প্রথমে একটু জানতে হবে যে এই ব্রেইন কম্পিউটার ইন্টারফেস বা বিসিআই কি। সহজ ভাষায় বললে এটি এমন একটি টেকনোলজি যা ব্রেইন আর নিউরাল অ্যাক্টিভিটি বা স্নায়বিক কার্যকলাপ রেকর্ড করে এবং সেই সিগন্যালকে কম্পিউটারের জন্য ব্যবহারের যোগ্য করে তোলার কমান্ডে রূপান্তর করার চেষ্টা করে। আমাদের ব্রেনের কোটি কোটি নিউরন ইলেকট্রিক্যাল এবং কেমিক্যাল সিগন্যালের মাধ্যমে একে অপরের সঙ্গে কমিউনিকেট করে। বিষয়টা একটু বুঝিয়ে বলি। ধরুন আপনি হাত নাড়তে চাইছেন, এক্ষেত্রে প্রথমে ব্রেনে সেই মুভমেন্টের একটা স্নায়বিক কার্যকলাপ তৈরি হয়, অর্থাৎ ব্রেন নার্ভকে কমান্ড করে। আপনি কথা বলতে চাইলে স্পিচ প্রোডাকশনের সঙ্গে যুক্ত মস্তিষ্কে যে জায়গা রয়েছে সেখানে নির্দিষ্ট একটা স্নায়বিক প্যাটার্ন তৈরি হয়। এমনকি আপনি যদি কোনো শব্দ মনে মনে ভাবেন বা বলেন, তবে সেই ক্ষেত্রেও একটা স্নায়বিক অ্যাক্টিভিটি তৈরি হতে পারে। ব্রেইন কম্পিউটার ইন্টারফেস বা বিসিআই এর কাজ হলো এই স্নায়বিক কার্যকলাপের সঙ্গে কম্পিউটার এবং তার সঙ্গে রিডেবল সিগন্যাল বা পাঠযোগ্য সংকেত এবং নির্দেশ বা কমান্ড পরপর এগুলোর একটি চেন তৈরি করা। এখানে একটা বিষয় বুঝতে হবে যে তা হলো এই বিসিআই কিন্তু মনের ভাষা সরাসরি পড়ছে না। এটি স্নায়বিক কার্যকলাপের স্ট্যাটিস্টিক্যাল প্যাটার্ন বা পরিসংখ্যানগত বিন্যাস থেকে স্পিচের সম্ভাব্য অর্থটিকে অনুমান করছে মাত্র। এই টেকনোলজির সবচেয়ে আলোচিত নামগুলোর মধ্যে একটি হলো নিউরালিঙ্ক। জানেন কি এই নিউরালিঙ্ক সংস্থাটি কার? এলন মাস্কের বিখ্যাত নিউরো টেকনোলজি কোম্পানির নামই হলো নিউরালিঙ্ক। 2016 সালে এলন মাস্ক এই প্রতিষ্ঠানটি তৈরি করেন। আর এই নিউরালিঙ্ক এই মুহূর্তে মানুষের ব্রেনে ইমপ্ল্যান্ট করা যায় এমন বিসিআই তৈরি করছে। এই নিউরালিঙ্ক ইমপ্লান্ট একটি ওয়্যারলেস মানে তারহীন রিচার্জেবল ডিভাইস। এটি ব্রেনের মধ্যে বসানো ইলেকট্রোড থ্রেডসের মাধ্যমে নিউরাল অ্যাক্টিভিটি রেকর্ড করতে পারে। মানব শরীরে এটি কেমনভাবে কাজ করবে তা নিয়ে প্রাথমিকভাবে গবেষণার কাজ কিন্তু শুরু হয়েছে, যার মূল লক্ষ্য হলো এই টেকনোলজি নিরাপদ কিনা এবং প্যারালাইসিসে আক্রান্ত মানুষ এক্সটার্নাল ডিভাইস কন্ট্রোল করতে পারেন কিনা তা পরীক্ষা করা। অর্থাৎ যদি কোনো মানুষ হাত নাড়তে না পারেন কিংবা কথা বলতে না পারেন, তাকে কম্পিউটার কন্ট্রোলের মাধ্যমে নতুন পথ দেখানোই এর প্রধান উদ্দেশ্য। নিউরালিঙ্কের ক্লিনিক্যাল ট্রায়াল ইনফরমেশন অনুযায়ী তাদের গবেষণার মধ্যে কম্পিউটার ও রোবোটিক আর্ম কন্ট্রোল এবং সিভিয়ার স্পিচ ইম্পেয়ারমেন্টের ক্ষেত্রে ওয়ার্ড ফ্রম থট ডিকোডিংয়ের মতন লক্ষ্যও রয়েছে। সহজ ভাষায় বললে বিষয়টি এমন যে কোনো পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তি যে হাত নাড়াতে পারেন না, সে এই ব্যবস্থার ফলে কেবল মনে মনে চিন্তা করেই কম্পিউটার কার্সার বা রোবোটিক হাত নাড়তে পারবেন। আবার কথা বলতে বা ভাব প্রকাশ করতে অক্ষম রোগীরা মস্তিষ্কের সিগন্যাল বা অব্যক্ত চিন্তাকে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডিকোডারের সাহায্যে সরাসরি স্ক্রিনে টেক্সট বা কথায় রূপান্তর করতে পারবেন। তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই কাজ শুরু কিন্তু ওই এলন মাস্কের নিউরালিঙ্কস করছে এমনটা নয়। বিশ্বের বিভিন্ন রিসার্চ গ্রুপ যেমন ব্ল্যাক রক নিউরোটেক বা ব্রেইন গেট অনেক বছর ধরেই কিন্তু এই বিসিআই নিয়ে কাজ করছে। কিছু ক্ষেত্রে এর ফলাফল কিন্তু অত্যন্ত ভালো। প্রশ্ন হচ্ছে এর খরচ কত, তাই তো? সাধারণ মানুষ কি বিজ্ঞানের এই অগ্রগতির সুফল পেতে পারবেন? আর সবচেয়ে বড় প্রশ্ন ওই যে যদি মস্তিষ্কের সিগন্যাল থেকে অকেজো হাত পা নাড়ানো যায়, মনের কথা বের করে আনা যায়, তাহলে কি একদিন মানুষের মেমোরিও এই কম্পিউটারে সংরক্ষণ করে রাখা যাবে? দেখুন, মস্তিষ্কে একটা চিপ ঢুকিয়ে দিলাম আর সঙ্গে সঙ্গে একজন প্যারালাইসিস ব্যক্তি একেবারে উঠে দাঁড়ালেন, ছুটতে লাগলেন, যেমন ওই হিন্দি সিনেমায় অ্যাটাক পার্ট 1-এ দেখানো হয়েছে। বাস্তবটা কিন্তু এখনও তেমন জায়গায় পৌঁছয়নি। কিন্তু মস্তিষ্কে চিপ ঢোকানোর ফলে কোনো ব্যক্তির মধ্যে সুপার পাওয়ার চলে এলো এমনটাও কিন্তু সঠিক নয়।
এখনো পর্যন্ত ব্রেইন কম্পিউটার ইন্টারফেস বা বিসিআই যা করতে পেরেছে তা হলো কারো হারিয়ে যাওয়া ক্ষমতা কিছুটা ফিরিয়ে দিতে সাহায্য করেছে, বিশেষ করে কথা বলা ও কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে। কিন্তু একজন সুস্থ মানুষের মস্তিষ্কে চিপ ঢুকিয়ে তার ক্ষমতা কি বাড়ানো যায়? মানে মানুষটির আইকিউ দ্বিগুণ করা, কিংবা ওই সাধারণ স্মৃতিশক্তি বাড়িয়ে দেওয়া, কিংবা মানুষের মস্তিষ্কে সরাসরি একেবারে ইন্টারনেট ঢুকিয়ে দেওয়া, এসব কিন্তু এখনো বাস্তব প্রযুক্তি নয়। দেখুন, 2024 সালের একটি পর্যালোচনা বলছে মানুষের জ্ঞানী ও সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে বিসিআই গবেষণা আশাব্যঞ্জক হলেও ব্যাপক এবং সুনিশ্চিত মানব সক্ষমতা বৃদ্ধির প্রমাণ এখনো অপর্যাপ্ত। তবে ভবিষ্যতে এই ক্ষমতা বাড়ানোর সম্ভাবনা আছে কি? এই প্রশ্নের উত্তর অবশ্যই হলো হ্যাঁ, সম্ভাবনা আছে, এবং এখানেই বিষয়টি সবচেয়ে আকর্ষণীয় হয়ে উঠছে। এক্ষেত্রে ওই বিসিআইকে শুধু ব্রেইন থেকে কম্পিউটার হিসেবে না দেখে ভবিষ্যতে ব্রেইন প্লাস এআই প্লাস কম্পিউটারের একটি যৌথ সিস্টেম হিসেবে ভাবা হচ্ছে। ধরুন, ভবিষ্যতে ব্রেইন থেকে নিউরাল চিপ, সেখান থেকে আবার এআই, আর এআই থেকে কম্পিউটারে স্থানান্তর করা যায়, তবে কিন্তু তা এক আশ্চর্যজনক বিষয় হবে। মানে আপনার ব্রেন কোনো কমান্ড করলো, আপনার ব্রেনে থাকা নিউরাল সিগন্যাল চিপে সেই কমান্ড ধরলো, এরপর এআই সেটির অর্থ বুঝলো এবং কম্পিউটার সেই কাজটি করে দিল। আবার এর উল্টোটাও হতে পারে, মানে কম্পিউটার কোনো ইনফরমেশন সরাসরি ওই নিউরাল স্টিমুলেশনের মাধ্যমে ব্রেনে নির্দিষ্ট সার্কিটে পৌঁছে দিতে পারে। আপনাদের জানিয়ে রাখি যে স্মৃতি, মনোযোগ, সংবেদন, প্রক্রিয়াকরণ বা মোটর কার্যকারিতার ক্ষেত্রে এই ধরনের নিউরো টেকনোলজি নিয়ে গবেষণা কিন্তু চলছে। তবে সুস্থ মানুষের জ্ঞানের ক্ষমতা বৃদ্ধির বিষয়টি এখনও একটা পরীক্ষামূলক অবস্থাতেই কিন্তু রয়েছে। আগামীতে এই গবেষণাই আমাদের এক অন্য জগতে নিয়ে যেতে পারে। কিন্তু এই মুহূর্তে ব্রেন চিপ শুধু হারানো ক্ষমতা ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে অনেকটা সফল তা বলাই যায়, যার ফলে প্যারালাইসিসে আক্রান্ত ব্যক্তি কম্পিউটার ব্যবহার করতে পারছেন, কথা বলতে না পারা মানুষ নিজের ভয়েস ফিরে পাচ্ছেন। প্রশ্ন হচ্ছে, এর খরচ কত, তাই তো? দেখুন, প্রাথমিক পর্যায়ে এর খরচ কিন্তু যথেষ্ট। নিউরোলিক্সের প্রতিটি ইমপ্ল্যান্ট সার্জারির জন্য পরীক্ষা নিরীক্ষা, যন্ত্রাংশ এবং হাসপাতালের খরচ মিলিয়ে আনুমানিক $10,500 থেকে শুরু করে প্রায় $40,000 থেকে $50,000 পর্যন্ত হিসেব করা হয়। অন্যান্য উন্নত কোম্পানির ক্ষেত্রে এই খরচ $60,000 থেকে $1 লক্ষ, মানে ভারতীয় টাকায় প্রায় 50 থেকে 80 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। তবে ভবিষ্যতে ব্যাপক উৎপাদনের মাধ্যমে এলন মাস্কের মতন উদ্যোক্তারা এর দাম $1,000 থেকে $2,000 নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে। তবে যে ক্ষেত্রে মাথার খুলি কাটতে হয় না, সাধারণ রিকভারি থেরাপি প্রদান করা হয়, সে সমস্ত ডিভাইসের দাম কয়েকশো থেকে কয়েক হাজার ডলারের মধ্যে সীমিত থাকে। নিউরালিঙ্ক 2026 সালে 79টি অস্ত্রোপচার করার পরিকল্পনা করেছে। এছাড়া 2027 সালে 499টি এবং 2030 সালের মধ্যে মোট 22,204টি অস্ত্রোপচার করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এলন মাস্কের এই সংস্থাটি। বিজ্ঞানের এই অগ্রগতি আমাদের আগামীর সম্ভাবনাকে কিন্তু উস্কে দিচ্ছে। শুধু অসুস্থ মানুষ কেন, আগামীতে সুস্থ মানুষও ব্রেন কম্পিউটার ইন্টারফেস ব্যবহার করতে চাইতে পারে। তবে বিজ্ঞানের সমস্ত আবিষ্কারে যেমন একটা ভালো দিক আছে, তেমন আবার একটা খারাপ দিকও আছে। মানুষের মস্তিষ্ককে পরিচালন করার ক্ষেত্রেও কিন্তু বিপদের আশঙ্কা রয়েছে। ভাবছেন কিভাবে, তাই তো? দেখুন, আপনার এটিএম কার্ড কিংবা ইমেলের পাসওয়ার্ড চুরি হয়ে গেলে আপনি তা বদলে নিতে পারেন, কিন্তু ভবিষ্যতে যদি ব্রেন ইন্টারফেসের নিউরাল ডাটা কম্প্রোমাইজ হয়ে যায়, তবে কিন্তু প্রশ্ন উঠবে যে মানুষের ব্রেন ডাটা কার, আপনার নাকি কোম্পানির? আর কেউ যদি আপনার ওই নিউরাল ডাটা অ্যানালাইসিস করে আপনার উদ্দেশ্য, আপনি কি চাইছেন কিংবা আপনার আবেগের অবস্থান সম্পর্কে আগেই অনুমান করে নিতে পারে বা জেনে নিতে পারে, তাহলে মেন্টাল প্রাইভেসি একটি নতুন হিউম্যান রাইটসের ইস্যু হয়ে উঠতে পারে। তাই ভবিষ্যতের বিসিআই শুধু টেকনোলজির গল্প নয়, এটি একটি প্রাইভেসি, সম্মতি, সাইবার নিরাপত্তা এবং মানবিক সত্তার গল্প হয়ে উঠতে পারে।
এই মুহূর্তে মুখে কিছু না বলেও নির্দিষ্ট ট্রেনিং এবং নিউরাল ইন্টারফেস ব্যবহার করে কম্পিউটারকে নির্দেশ দেওয়া যাচ্ছে। 2026 সালের গবেষণা দেখাচ্ছে এটি ল্যাবরেটরি থেকে রিয়েল ওয়ার্ল্ড ইউজের দিকে এগোচ্ছে। মানুষের ব্রেন কম্পিউটারকে সিগন্যাল দিয়ে রিয়েল টাইম সিনথেটিক ভয়েসও তৈরি করতে পারছে। তবে একজন মানুষের জীবনের সমস্ত স্মৃতি একটি হার্ড ড্রাইভে কপি করে রাখার টেকনোলজি এখনও কিন্তু আমাদের হাতে নেই। তবু ভবিষ্যতের সবচেয়ে বড় পরিবর্তন হয়তো এখানেই হবে। আজ আমরা কম্পিউটারকে হাত দিয়ে চালাই, আগামী দিন হয়তো কম্পিউটার আমাদের উদ্দেশ্য বুঝবে আর আমরা মেমোরি মাথার ভেতরে বহন করব। ভবিষ্যতে হয়তো মেশিন আমাদের মেমোরি সিস্টেমকে অ্যাসিস্ট করবে। আর সেখানেই প্রশ্নটা আর শুধু ওই টেকনোলজির থাকবে না, প্রশ্নটা হবে যন্ত্র যদি মানুষের চিন্তা বুঝতে পারে আর মানুষ যদি যন্ত্রের ক্ষমতা ব্যবহার করতে পারে, তাহলে আগামী দিনের মানুষ কি আর সম্পূর্ণভাবে বায়োলজিক্যাল থাকবে? ভাবনাটা দিয়ে রাখলাম। আজ এ পর্যন্তই। নমস্কার।